এই দেশে টাকা পাচারের অসংখ্য গল্প আমরা শুনেছি, কিন্তু পাচারকৃত টাকা দেশে ফেরত এসেছে এমন খবর কি কখনো শুনেছেন? সাইপ্রাসের আদালত এসালম গ্রুপে যে ৮ বিলিয়ন ইউরো জব্দ করলো, সেই টাকা দেশে আনা কিভাবে সম্ভব? টাকা পাচারের ক্ষেত্রে অনেকেই আমাদের কেন্দ্রীয় ব্যাংকের আইনি দুর্বলতাকে দায়ী করার চেষ্টা করছেন। আসলে কি তাই? পাচারকৃত টাকার পেছনে রাজনীতি এবং রাজনীতিবিদদের জড়িত থাকাটাই ফেরত আনার পথকে জটিল করে কিনা, আমরা এই সমস্ত প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান এবং আছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। আপনি দুজনকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং জনাব মাহফুজুর রহমান, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি এবং সেটা একটা মৌলিক প্রশ্ন দিয়ে। মানে আমরা এই প্রতিবেদন যেটা দেখছিলাম, সেখানে আমরা বলছিলাম যে এসালম গ্রুপের ৮ বিলিয়ন ইউরো জব্দ করেছে সাইপ্রাসের একটি আদালত। খবরটা বেশ পুরনো, কিংবা নানামুখী আলোচনাও এটা নিয়ে করেছি, কিন্তু একটা প্রক্রিয়াটা জানতে চাই আপনার কাছ থেকে। এই টাকা দেশে ফেরত আনার প্রক্রিয়াটা আসলে কি? এই টাকাটা দেশে ফেরত আনার প্রক্রিয়া অত সহজ না, যথেষ্ট জটিল হবে বলে আমার ধারণা। জি, সেখানে দ্বিপাক্ষিক চুক্তি থাকলে সবচাইতে সহজ হয়, এবং দুটো দেশের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ যদি থাকে এবং সহযোগিতার কোনো চুক্তি যদি থাকে, অথবা সহযোগিতার চুক্তি যদি নাও থাকে কিন্তু আমরা সহযোগিতার ক্ষেত্র যদি তৈরি করতে পারি, তাহলে এই টাকাটা ফেরত আনা সম্ভব। যদিও আমি বলছি যে এইটার পুরো প্রক্রিয়াটা যথেষ্ট জটিল হয়। আচ্ছা। সেক্ষেত্রে একটু আগে যে খবরটা আমরা বলছিলাম, যে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, এবং তিনি যখন এরকম গুরুত্বপূর্ণ পর্যায়ে দায়িত্বে থাকেন, তখন আসলে এই টাকা ফেরত আনার ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করাটা বাংলাদেশের জন্য সহজ হয় কিনা, একটা ধারণা পেতে চাই আপনার কাছ থেকে। জি। না, আন্তর্জাতিক চাপের বিষয় এটা না, এখানে আপনার দ্বিপাক্ষিক চুক্তিতেই যেতে হবে। জি, কেননা আন্তর্জাতিক চাপ বা আন্তর্জাতিক চুক্তির কথা যদি বলেন, সেই চুক্তি অনেক ভাষা, জি, মানে স্পেসিফিক না। যেমন ওই জাতিসংঘের প্রতিনিধি তিনি যেটা বলেছেন, এটা হলো একটা আশাবাদ ব্যক্ত করা, আচ্ছা, কিন্তু প্রকৃতপক্ষে এটাকে কাজে রূপান্তরিত করতে হলে দ্বিপাক্ষিক চুক্তির প্রয়োজন আছে। তো সেই চুক্তিটা যদি আমরা করতে পারি, এবং এইটা নিয়ে যদি যে দেশে, যেমন এখন এই ক্ষেত্রে সাইপ্রাস আছে, অন্যান্য অনেক ক্ষেত্রে দেখবেন যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা সিঙ্গাপুর, এরকম বিভিন্ন দেশের নাম আসবে, সুইজারল্যান্ডের নাম আসবে। সেই সমস্ত দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ভাবে এই বিষয়টা ফয়সালা করতে হবে। কেবলমাত্র তখনই এটা সম্ভব। এবং এই সমস্ত ফয়সালা করতে গেলে যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো তখন বাংলাদেশকেও কিন্তু কিছু কিছু জায়গায় ছাড় দিতে হয়। অনেক ক্ষেত্রে এই ছাড়গুলো আমরা দিতে পারি না বলে হয়তো দেখা যায় যে শেষ পর্যন্ত কোনো ফলপ্রসূ চুক্তি হয় না বা ফলপ্রসূ উদ্যোগ নেওয়া যায় না। খুব স্পষ্ট বক্তব্য। আমি এরপরে যখন আপনার কাছে আসবো, তখন আসলে একটু জানার চেষ্টা করব যে কোনো একটা দেশের সঙ্গে এই ইস্যুতে আমাদের যদি দ্বিপাক্ষিক সম্পর্ক না থেকে থাকে, কিন্তু ওই দেশে যদি আমাদের টাকা পাচার হয়ে যায়, সেক্ষেত্রে আমরা নতুন করে দ্বিপাক্ষিক চুক্তির দিকে এগোতে পারি কিনা, একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব যখন ফিরে আসবো তখন। জনাব তৌফিকুল ইসলাম খান, অর্থনীতির নানান দিক বিশ্লেষণের চেষ্টা করেন আপনি, আপনার মাধ্যমে সেই উত্তরগুলো আমরা খোঁজার চেষ্টা করি। একটা বিষয়কে একটু বলবেন, মানে অনেকেই বলেন যে আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের কিছু আইনের দুর্বলতার কারণে টাকা পাচারটা সহজ হয়ে যায়। এই বক্তব্যের সঙ্গে আপনি কতটা একমত? মূল বিষয় যেটা হচ্ছে সেটা হলো যে টাকা পাচার যে কারণে হচ্ছে, জি, তার দুটো অংশ আছে। একটা অংশ হলো আমরা বলি যে যেটাকে অবৈধভাবে অর্থ উপার্জন করা হচ্ছে, এবং জি, সেই অবৈধভাবে উপার্জিত অর্থটাকে আপনি বাইরে নিয়ে যাচ্ছেন মানি লন্ডারিং এর মাধ্যমে, যেটা আপনার ফেরত আনার কোনো আগ্রহ আপনার থাকবে না। দ্বিতীয় হলো যে বাংলাদেশ থেকে এমনি জেনারেলি এখান থেকে টাকা বাইরে পাঠানোটা কঠিন। যে আইনি প্রক্রিয়া আছে এটা অনেক লম্বা প্রক্রিয়া। আপনার যদি বৈধ অর্থ থাকে, আপনি যদি কোনো মানে সেই অর্থে হয়তো ক্ষতিকারক কোনো কাজ না করার জন্য আপনি অর্থ বাইরে নিতে চান, এই প্রক্রিয়াগুলো সাধারণত একটু দীর্ঘ। কারণ আমরা যেটা অর্থনীতির ভাষায় বলি যে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট এটা কনভার্টেবল না। তো সেই বিষয়টি অনেকদিন ধরে আলোচনার ভিতরে আছে যে এটা আমরা বাইরে ইনভেস্টমেন্ট করা, অথবা আপনার যাদের পরের জেনারেশনের সম্পদ এখানে আছে, যারা হয়তো বাইরে নাগরিক হয়ে গেছেন, এখন ফার্স্ট জেনারেশনে হয়তো বাংলাদেশি নাগরিকরা বাইরে গিয়ে অংশ ওই হুন্ডি বা অন্যান্য প্রক্রিয়াগুলো ব্যবহার করেন। সুতরাং এটার ভিতরে দুটোই মানি লন্ডারিং আইনের দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু এটা বেআইনি হবে। কিন্তু অর্থ ফেরত আনার যে প্রক্রিয়াটা, এই অর্থ ফেরত আনার প্রক্রিয়ার ভেতরে একটা আন্তর্জাতিকভাবে একটা স্ট্যান্ডার্ড প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটা একটু লম্বা সময় প্রয়োজন হয়, একটু দীর্ঘ,
কিন্তু এটার স্ট্যান্ডার্ড প্রক্রিয়া আছে, এবং আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে আপনার দেশের ভেতরে আপনার এটাকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিটা আপনাকে এস্টাবলিশ করতে হয়, এবং আপনাকে ফান্ডটাকে যে এখান থেকে যে ওই টাকাটাই ওই দেশে গেছে এই বিষয়টি প্রমাণ করতে হয়। সুতরাং এটা একটা টেকনিক্যাল দিক আছে। গ্লোবালি এটাকে বলা হলো স্টোলেন অ্যাসেট রিকভারি। তো স্টোলেন অ্যাসেট রিকভারিকে ব্যবহার করতে হলে বাংলাদেশের এর আগে একেবারে অভিজ্ঞতা নাই তা না, বাংলাদেশ দু একটি মানে কেসে অর্থ ফেরতও পেয়েছে, আবার বাংলাদেশকে আবার ফেরত দিতে হয়েছে, এইরকম উদাহরণ আছে। কিন্তু সব সময় প্রক্রিয়াটা দীর্ঘ। গুরুত্বপূর্ণ দুটো জায়গা, একটা হলো যে আমার এখানে যেই তদন্ত প্রক্রিয়া আছে সেটা খুবই প্রফেশনালি এটা হতে হবে এবং আইনি প্রক্রিয়াটাকে নিষ্পন্ন করতে হবে, এবং দ্বিতীয় হলো যে আপনাকে ওই যে দেশে চলে গেছে ডেস্টিনেশন দেশ যেটা আমরা বলি, সেই ডেস্টিনেশন দেশের যে এই অর্থটা গেছে এইটার একটা প্রমাণ আপনাকে বের করতে হবে যে ওই অর্থটাই আপনাকে ওই জায়গাতে আছে। সুতরাং যদি সেইটাকে করা যায় তখন এই প্রক্রিয়াটা সহজ হয়। সুতরাং এটা একটা আইনি দিক আছে, তারপর এটার একটা কারিগরি দিক আছে। আপনি দুটো প্রেক্ষাপট বলেছেন, একটা তো অবৈধ পথে উপার্জন করে সেটাকে মানি লন্ডারিং প্রসেসে পাঠিয়ে দেওয়া, আরেকটা ছিল হুন্ডি। হুন্ডিতে যখন আসলে টাকা পাচার হয় সেটা আসলে হুন্ডি একটা মাধ্যম, হুন্ডি একটা মাধ্যম। আমরা কি ওইটা কি ট্রেস করতে পারবো হুন্ডির মাধ্যমে যদি যায়? অবৈধভাবে অর্থ দুটোই আপনি পাঠানোর যে প্রক্রিয়া, সাধারণত বাংলাদেশ শুধু না, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার এবং বেশ কয়েকটি দেশে হুন্ডি বা হাওয়ালা যেই সিস্টেমটা আছে, যেটাকে আমরা বলি যে আমাদের কাঠামোর বাইরে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে এটা বুঝতে পেরেছি। কিন্তু তৌফিকুল ইসলাম খান, ধরুন হুন্ডির মাধ্যমে যে টাকাটা গেল সেটা আসলে সরকার কিভাবে প্রমাণ করবে যে কোন চ্যানেলে গেছে? সেটা কি প্রমাণ করার সুযোগ আছে? এটা তদন্তের মাধ্যমে প্রমাণ করার সুযোগ আছে। কারণ হলো যে আপনি যদি এখানের যে অর্থটা ওনারা অর্জিত করেছেন বা নিয়ে গেছেন সেইটাকে যদি দেশের ভিতরে আর স্ট্রেস না থাকে, তখন আমরা যেটা বলি সেটা হলো যে মানি ট্রেইলটাকে আপনার আইডেন্টিফাই করতে হয় যে ওইখানে আবার একই সময়ে বা কাছাকাছি সময়ে এই একটা অর্থ ওখানে চ্যানেল হলো। তো এইটাকে হাইড করার অনেক চেষ্টা করেন যারা অর্থ পাচার করে থাকেন। এগুলো একটা বিরাট বিজনেস, বিরাট প্রফেশনে পরিণত হয়েছে, এবং অনেক দেশ আছে যাদের আইনি কাঠামো এগুলোকে আমরা যেটা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি শেল করার চেষ্টা করেন। সো শেল কোম্পানি তৈরি হয়, তারা এইটাকে প্রফেশনালি হ্যান্ডেল করে আবার চ্যানেল করে হয়তো একটা দ্বিতীয় দেশ হয়ে তৃতীয় একটা দেশে আবার এটাকে নিয়ে যান। সুতরাং এইটাকে ট্যাকেল করার জন্য তদন্ত ছাড়া কোনো উপায় নেই। জি, কাজ করছে। আমি এরপরে যখন আপনার কাছে আসবো তখন একটু আলাদা করে জানার চেষ্টা করব। সাধারণত অর্থ পাচার যারা করছেন, দিন শেষে আমরা দেখি অ্যামাউন্ট যদি অনেক বড় হয় তাহলে সেখানে রাজনীতি এবং রাজনীতিবিদদের একটা সম্পৃক্ততা থাকে, সেটার কারণে আসলে টাকা ফেরত পাওয়ার পথটা জটিল হয়ে যায় কিনা আমি নিশ্চয়ই এটা একটু জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে। তবে মাহফুজুর রহমান, যে প্রশ্নটা আসলে করে গিয়েছিলাম আপনার কাছ থেকে, ধরুন যিনি অর্থ পাচার করলেন তিনি যেই দেশে গেলেন সেই দেশের সঙ্গে আমাদের দেশে কোনো দ্বিপাক্ষিক চুক্তি নেই এবং ওই দেশে তিনি হয়তো নাগরিকত্বও নিয়ে নিলেন, আমাদের আসলে কোন প্রক্রিয়ায় এই সমাধানটা তখন মিলবে? আদৌ মেলা সম্ভব কিনা? না, সম্ভব। আমি অসম্ভব তো কোনো কিছুই না, কিন্তু যেটা শুরুতে বলেছিলাম যে অতটুকু জটিলতা মোকাবেলা করার মতো ক্ষমতা বা সামর্থ্য বাংলাদেশ সরকারের আছে কিনা সেটা অনেক বড় প্রশ্ন। বড় প্রশ্ন এই কারণে যে আমাদের দেশেই দেখা যাবে যে আইনি যে ইনফ্রাস্ট্রাকচার গুলো থাকার কথা, কারণ যারা এই কাজগুলো করেন অর্থাৎ পাচারটা করেন তারা কিন্তু যথেষ্ট সংঘবদ্ধ এবং যেটা তৌফিক বলার চেষ্টা করছেন অনেক পেশাদারিত্বের সঙ্গে করেন। তো সেইখানে আইনের যত ফাঁকফোকর আছে তারা সবগুলো ইউটিলাইজ করেন, ব্যবহার করেন বা এক্সপ্লয়েট। এবং শুধুমাত্র আমাদের দেশে না, যে দেশে টাকাটা গেল সেইখানেও উনি এক নম্বর হলো যে আইনের যত পথ আছে সেগুলি উনি আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন এবং তার ইনভেস্টমেন্টকে বা তার টাকা পাচারটাকে হালাল করার চেষ্টা করবেন। এবং আইনের ফাঁকফোকর বাংলাদেশেও যেমন তারা খুঁজে বের করতে পারে, সেই সমস্ত দেশেও তারা খুঁজে বের করতে পারে এবং বের করতে পারে বলেই এইগুলো তারা আটকানোর পথগুলো তাদের জানা থাকে। আচ্ছা, সুতরাং আমাদেরকে যদি এটার বিরুদ্ধে মানে জয়ী হয়ে টাকাটা ফেরত আনতে হয় তাহলে ওই যেটা বললাম তদন্তের মাধ্যমে হোক, পরীক্ষা, এটা প্রমাণ করাটা খুবই জরুরি। মানে টাকাটা যে আপনার এটা তো প্রমাণ করতে হবে। বুঝতে পারছি। আমি আসলে ফিজিক্যালি টাকাটা ওখানে আছে, তার মানে টাকাটা সেখানে আটকানো সহজ, কিন্তু টাকাটা ফেরত আনতে হলে আপনাকে প্রমাণ করতে হবে যে এটা আপনার টাকা।
আসলে তদন্তের যে সক্ষমতা, তদন্তের যে এই দ্রুত গতিশীলতা, এটা নিয়ে প্রশ্ন তো রয়ে যায়। কারণ এই অর্থে যে 2016 সালে আমাদের যেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভটা হারিয়ে গেল, সেখান থেকে আমরা হয়তো এখনো 20 থেকে 25% ফেরত পাইনি। এখনো সেটা নেগোসিয়েশন চলছে, আজকে এই 10 বছর পার করছি আমরা। সেটা নিয়ে একটু আলাপ করার চেষ্টা করবো পরে যখন আসবো। জনাব তৌফিকুল ইসলাম খান, যেটা বলছিলাম আসলে মানে অর্থ পাচারকারীর সঙ্গে যদি রাজনীতি আর রাজনীতিবিদ জড়িত থাকে, পরবর্তীতে পাচারকৃত অর্থ নিয়েও যদি রাজনীতি হয়, সেটা আসলে টাকা ফেরতের পথগুলো জটিল করে কিনা এবং নতুন করে টাকা পাচারের পথ আরো তৈরি করে দেয় কিনা? নিঃসন্দেহে এটাতে তো কোনো সন্দেহ নাই। মানে যারা দেখেন, আমরা এইটাকে যে অ্যানালাইসিস করে দেখেছি সেটা হলো যে একটা গোষ্ঠী স্বার্থ তৈরি হয়েছে, যেটাকে আমরা ভেস্টেড গ্রুপ বলি, এবং একটা ক্রনি ক্যাপিটালিজম একটা তৈরি হয়েছে। আমরা চোরতন্ত্র বাংলা করেছিলাম যে এই প্রক্রিয়াটা, এই ধরনের যেই আমাদের অপরাধগুলো আছে এগুলোকে অনেক বেশি গভীর করেছে। এখন আপনি যখন এই বিষয়টাকে গভীরতার দিকে দেখতে চান, তখন এই রাজনৈতিক সংযোগ, এটার সাথে ব্যবসায়িক স্বার্থ, এবং যারা এই ধরনের কর্মকাণ্ডে এখন পর্যন্ত অভিযুক্ত হয়েছেন তাদের বড় অংশই কিন্তু আপনি দেখেন যে খুবই রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে শক্তিশালী গোষ্ঠী। সুতরাং তাদের আইনের যেই ফাঁক ফোকর বলেন আর আইনের যে প্রক্রিয়াকে এড়িয়ে চলা বলেন, সেইটাকে ফাঁকি দেওয়ার সুযোগ তাদের অনেক বেশি। এবং এইটাকে সবসময় তারা তখন বিচারকে প্রলম্বিত করতে চাবেন। তারা চাইবেন যে এগুলোকে দীর্ঘায়িত করা হোক। সেই যত সময় এটার যাবে তত এটাকে ফেরত আনা, এটার পেছনে যে এনার্জিটা দরকার হয় প্রাতিষ্ঠানিকভাবে, রাজনৈতিকভাবে, সেগুলোকে তারা ক্ষয় করার চেষ্টা করেন। সুতরাং দুটোই খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যদি খুব টেকনিক্যালি সাউন্ড না হই, তাহলে আমাদের আইনি প্রক্রিয়াগুলো মানে শেষ করাটা মানে কঠিন হবে। এবং আমাদের মনে রাখতে হবে যে আইনি প্রক্রিয়াটা যেই ডেস্টিনেশন দেশে আছে সেইটার কাছেও গ্রহণযোগ্য ভাবে হতে হবে। সুতরাং আপনারা যদি এটা নিয়ে গবেষণা করেন, আপনাদের গবেষণা আসলে কি বলে? আমাদের আসলে তদন্তের ইনফ্রাস্ট্রাকচারটা কেমন? আমরা আদৌ আসলে এই বড় লড়াইয়ে জেতার সক্ষমতা রাখি কিনা, সেরকম তথ্য প্রয়োগ করার মতো মেধা, কি বলবেন? দুটো জায়গা আছে। হ্যাঁ, একটা হলো যে দেখেন, একটা হলো যে স্বাভাবিক আমাদের যে বিচারিক প্রক্রিয়া। তো বিচারিক প্রক্রিয়া আমরা এটা জানি যে কোনো কিছুরই আমাদের এখানে বিচার প্রক্রিয়া অনেক লম্বা, এবং সেক্ষেত্রে যারা অধিকতর শক্তিশালী সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, তারা এই বিচার প্রক্রিয়াগুলোকে দীর্ঘায়িত করতে পারেন। এটা তো শুধুমাত্র এই ধরনের কেসে না, যে কোনো কেসে সত্যি। সুতরাং সেই জায়গাটায় দুর্বলতা আছে আমরা জানি। আমাদের তদন্তকারী যে সংস্থাগুলো আছে সেখানে স্পেশালাইজেশনের ক্ষেত্রেও এটা খুব বেশি মনোযোগ ওভার দ্য ইয়ার্স হয়েছে তা না, আগের থেকে বেড়েছে, কিন্তু একেবারে অনেক ভালো আছে তাও না। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে এইটার সাথে যে আন্তর্জাতিক মেকানিজম গুলো আছে, সেই মেকানিজম গুলো আমাদের লিগ্যাল সিস্টেমের ভিতরে ইনস্টল করা এবং তার সাথে আমার ইনস্টিটিউশনাল মেকানিজম গুলোকে এস্টাবলিশ করাটা জরুরি। যেমন এটার জন্য আমাদের অ্যান্টি মানি লন্ডারিং যে কাঠামো আছে গ্লোবালি, সেই কাঠামোর সাথে যেমন আমাদের হয়েছিল 24-এর গণ অভ্যুত্থানের পরে, সেই প্রক্রিয়াগুলোর কিছু কিছু কাজ হয়েছে। এখনো বেশ কিছু জায়গা আছে যেগুলোকে ত্বরান্বিত করলে, যখন আমার এই দেশের এই প্রক্রিয়া শেষ হবে, তখন বাইরে থেকে আনার ক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক যেই প্রাতিষ্ঠানিক কাঠামো আছে সেখান থেকে সহায়তা পাওয়াটা সহজ হবে। আচ্ছা, আমি 1 মিনিটের মধ্যে ছোট একটা বিষয় একটু জেনে নিব। মানে আপনি শুরুতে বলছিলেন যে বাংলাদেশ আসলে অন্য দেশ থেকে টাকা ফেরত এনেছে, এমন ইতিহাস আছে। একটু ধারণা দেবেন, মানে বাংলাদেশ আসলে যেই অ্যামাউন্টটা আনতে পেরেছে সেটা আসলে কতটা বড় ছিল, কেমন সময় লেগেছে, আদৌ এটা রেফারেন্স হিসেবে খুব একটা শক্তিশালী কিনা? একেবারে শক্তিশালী বলা যাবে না তা না, এটা সময় লাগে। আমার এক্সাক্ট এখন মনে নাই, তবে আপনারা চাইলে এই ধরনের কেসগুলোকে স্টোলেন অ্যাসেট রিকভারির যেই ওয়েবসাইট আছে সেখানে দেওয়া থাকে। তবে স্বাভাবিকভাবে এটাতে মানে 5 থেকে 10 বছর সময় দরকার হয়েছে। শুধু এটা বাংলাদেশের জন্য না, বিশ্বের মানে অন্যান্য দেশের সব ডেটাগুলোই তো সেখানে আছে, সেখানেও আমরা দেখেছি যে এটা লম্বা সময়ের দরকার হয়। যে সময় অভিযোগ এসেছে বা যে সময়ের ঘটনা, তার থেকে ফেরত পাওয়ার সময়টা বেশ দীর্ঘ। এটা যেহেতু আইনি প্রক্রিয়ার কতগুলো ধাপ থাকে সব দেশেই, সেইটাকে শেষ করে যেহেতু যেতে হয়, সেই জন্য
প্রক্রিয়াটা দীর্ঘায়িত হয়। জি, আমি একটু সবশেষ জনাব মাহফুজুর রহমান আপনার কাছে একটু মন্তব্যটা নিতে চাই। রাষ্ট্রদূত হিসেবে বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন এবং সেই সমস্ত দেশগুলো আসলে কোন প্রক্রিয়ায় এই জাতীয় সমস্যার সমাধান করে নিশ্চিতভাবে আপনার চোখেও সেটা পড়েছে। আমাদের দুর্বলতার জায়গা কোথায় যদি আমরা আইনি দিক বা তদন্তের দিকটা বিবেচনা করি, সক্ষমতা কিংবা টেকনিক্যাল কোনো সাউন্ডনেসের অভাব আছে কিনা আমাদের মধ্যে? জি। এই মানি লন্ডারিং জিনিসটাই ইটস এ রিসেন্ট ফেনোমেনা। জি। হ্যাঁ, সুতরাং সবগুলো দেশেরই কম বেশি এটা নিয়ে স্ট্রাগল করতে হয় এবং কাজটা কখনোই সহজ না, এই কারণে যে টাকা তো কেউ ফেরত দিতে চায় না। কিন্তু আপনি যদি অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করে অন্তত এই ধরনের স্টোলেন অ্যাসেট থাকলে সেটা ফ্রিজ করার ব্যবস্থা করতে পারেন, সেটা রিলেটিভলি সহজ। সেটা যদি করা যায় এবং অন্যান্য দেশ প্রথমে এই কাজটা করে, তো আপনার অ্যাসেট যখন ফ্রিজ হয়ে যায় তখন কিন্তু যিনি এই চোরাচালানটা করেছেন বা টাকাটা নিয়ে গেছেন তার কিন্তু ইনসেনটিভটা কমে যায়, যে টাকাটা ঠিক আছে উনি নিয়ে গেছেন কিন্তু উনি তো আর সেটা ভোগ করতে পারছেন না। আচ্ছা। সুতরাং এই ফ্রিজের কাজটা যখন করা হয় তখন ওই ইনসেনটিভটা কমে যায়, তার মানে যিনি পাচার করছেন তিনি হয়তো ওই পদ্ধতিতে আর পাচার করবেন না, ভিন্ন কোনো ডেস্টিনেশন তখন তিনি দেখেন। তো এইরকম ভাবে তার ডেস্টিনেশন যদি কমানো যায়, অর্থাৎ টাকা ইউটিলাইজেশনের স্কোপ যদি তাকে কমায় দেওয়া যায়, তাহলে একটা সম্ভাবনা থাকে যে তখন এই কাজটা উনি হয়তো আর করবেন না। এবং তখন তাকে যদি কোনো বিকল্প দেওয়া যায়, যে তাকে কিছুটা দণ্ড দিয়ে হলেও সেই টাকা হয়তো 10% 15% তাকে ভোগ করতে দেওয়া হলো, বাকিটা যদি সরকারের কাছে চলে আসে তাহলে রিকভারির একটা সুযোগ থাকে। অন্যান্য জি, আমি এই কারণেই বলছি যে অন্যান্য অনেক দেশ এইভাবেও এই টাকাটা স্টোলেন অ্যাসেট গুলো রিকভার করে থাকে। দেখুন, আপনি যে প্রক্রিয়ার কথা বললেন একেবারে পানির মতো পরিষ্কার, কোন প্রক্রিয়ায় কি কাজ করতে হবে এবং অন্যান্য দেশগুলো কিভাবে করে সেই উদাহরণও আমাদের সামনে আছে। তাহলে আমরা কেন করতে পারছি না? মানে আমাদের সদিচ্ছার অভাব, না পরিকল্পনা, নাকি আসলে আমাদের সিরিয়াসনেসের অভাব রয়েছে, গুরুত্ব সহকারে দেখছি না বিষয়টা? না, এটা হয়তো এক সময় এত বড় হয়ে দেখা দেয়নি, কিন্তু এখন অর্থনীতিতে অনেক বড় হয়ে দেখা দিচ্ছে এবং দিচ্ছে বলে আমরাও যেমন আলাপ আলোচনা করছি, নিশ্চয়ই আমি নিশ্চিত যে সরকারি মহলেও এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। সুতরাং আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে বাংলাদেশের আইনি কাঠামো একদিকে যেমন শক্তিশালী হবে, অন্যদিকে কি কি করলে আপনার এই রিকভার করা যায় সেই পদ্ধতিগুলো আমরা জেনে নিতে পারবো। আপনার দুজনকে অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনে কোনো আয়োজন আবার কথা হবে আপনাদের সঙ্গে। দুজন অতিথি আমাদের সঙ্গে ছিলেন দর্শক, সিপিডি সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান ছিলেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথে।